সুপ্রিয় ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। উৎপাদন ব্যয় হিসাব এটি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। তো আশা করি তোমরা ভালো আছো। ক্লাসটি মনোযোগ সহকারে করবে তোমরা। প্রয়োজনীয় তথ্য যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে বা নতুন মনে হবে সেগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নিবে। প্রয়োজনে পরবর্তীতে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবে। প্রশ্ন করলে সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আর অথবা পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে সেই সকল টার্ম যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই টার্মগুলো আবার পুনরায় আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা একটু অধ্যায়টি সম্পর্কে জানার চেষ্টা করি, উৎপাদন ব্যয় হিসাব আসলে এটি কি? তোমরা জানো যে কিছু প্রতিষ্ঠান আছে যারা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, অর্থাৎ উৎপাদন কাজের সাথে জড়িত। তো মূলত এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ণয় বা বিক্রয় মূল্য নির্ধারণ বা ব্যয় বিশ্লেষণ ও ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত যে হিসাব, সেটিকে মূলত বলা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। আমরা যে হিসাব বিজ্ঞানের কথা বলি, এই হিসাব বিজ্ঞানেরই একটি শাখা হচ্ছে এই উৎপাদন ব্যয় হিসাব বা হিসাব বিজ্ঞান। তাহলে কি বলছি আমরা? সেটি হচ্ছে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ণয়। তাহলে উৎপাদন ব্যয় নির্ণয়, তারপরে কি বলছি? সেটি হচ্ছে যে ব্যয় বিশ্লেষণ, উৎপাদন ব্যয় বিশ্লেষণ। এরপরে কি বলছি? সেটি হচ্ছে যে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ। ঠিক আছে? তাহলে এই যে কাজ, এই যে ব্যয় নির্ণয় বা নির্ধারণ, ব্যয় বিশ্লেষণ বা ব্যয় নিয়ন্ত্রণ, এই সংক্রান্ত যে হিসাব, সেটি মূলত হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। ঠিক আছে? তো যদি আমার যে এই যে সংজ্ঞা, এই যে উৎপাদন ব্যয় হিসাবের যে সংজ্ঞা, এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য পেয়ে যাই। ঠিক আছে? মূলত এই উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে ব্যয় নির্ণয় এবং ব্যয় নিয়ন্ত্রণ। উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ণয় এবং নিয়ন্ত্রণ। আরো অনেক উদ্দেশ্য আছে উৎপাদন ব্যয়ের, সেগুলো আমরা একটু দেখি। তাহলে উৎপাদন ব্যয়ের আরো কিছু উদ্দেশ্য রয়েছে, তার ভিতরে আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মুনাফা নির্ণয়। সেটা হচ্ছে উৎপাদন ব্যয় থেকে আমরা মুনাফাও নির্ণয় করতে পারি। আবার ব্যয় লিখন, সেটা হচ্ছে আমরা উৎপাদন ব্যয়ের মাধ্যমে ব্যয় লিখে রাখতেও পারি। ঠিক আছে? এই তারপরে ব্যয় নিয়ন্ত্রণ বললাম, সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। অর্থাৎ আমার যে এটি কিন্তু যে বাজেট আছে একটা প্রতিষ্ঠানের, উৎপাদন বাজেট বা উৎপাদন সংক্রান্ত যে বাজেট, সেটিকেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এই উৎপাদন ব্যয়ের মাধ্যমে, উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। এগুলো তোমরা আরো ডিটেইলস বই থেকে পড়বে। তো যেটি আলোচনা এখন করবো আমি তোমাদের সাথে, সেটি হচ্ছে যে এই যে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের উপাদান রয়েছে। তো মূলত ব্যয়ের প্রধানত যে উপাদান, সেটি হচ্ছে তিনটি। ব্যয় উপাদান হচ্ছে তিনটি। ঠিক আছে? ব্যয় উপাদান তিনটি। ওকে? একটা হচ্ছে কাঁচামাল। কাঁচামাল ব্যয়ের প্রথম যে উপাদান, সেটি হচ্ছে কাঁচামাল। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা শ্রম, এবং 3 নম্বরটাকে আমরা বলি হচ্ছে উপরিব্যয়।
তাহলে ব্যয় মূলত উপাদান হচ্ছে তিনটি, একটি হচ্ছে কি কাঁচামাল, শ্রম, আর একটা হচ্ছে উপরি ব্যয়। তো মূলত উৎপাদন ব্যয়কে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? তোমরা এগুলো তুলে নাও। প্রথমত আমরা উৎপাদন ব্যয়কে দুটি ভাগে ভাগ করি। তাহলে উৎপাদন ব্যয়কে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি এই উপাদান ভিত্তিক। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়, ঠিক আছে? এই প্রত্যক্ষ ব্যয় আবার তিন প্রকার। একটা হচ্ছে কি প্রত্যক্ষ কাঁচামাল, একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, আর প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? পরোক্ষ ব্যয় আবার তিন প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে কারখানা ব্যয় বা কারখানা উপরি ব্যয়, এরপরে হচ্ছে পরোক্ষ, এরপরে হচ্ছে যে বিক্রয়, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, এরপর হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়, ঠিক আছে? তাহলে আমরা যদি যে উৎপাদন ব্যয়কে যদি ভাগ করি এই অধ্যায়ে, তাহলে আমরা প্রথমে পাবো দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ উৎপাদন ব্যয়, একটা হচ্ছে পরোক্ষ উৎপাদন ব্যয়। তো যদি প্রত্যক্ষ উৎপাদন ব্যয়, এর মানে হচ্ছে উৎপাদনের সাথে একেবারে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট, অর্থাৎ যে সকল ব্যয় ছাড়া কোনোভাবেই উৎপাদন সম্ভব নয়। যেমন কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল ছাড়া বলতে, প্রত্যক্ষ কাঁচামাল কি জানো? সেটা হচ্ছে উৎপাদনের যে প্রধান উপকরণ, সেটিকে মূলত আমরা বলি হচ্ছে যে কাঁচামাল। তাহলে এখন এই কাঁচামাল আবার দেখো, এই কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল, এর মানে কি? সেটা হচ্ছে যে যদি যে বস্তু ছাড়া কোনোভাবেই উৎপাদন সম্ভব না হয়, অর্থাৎ উৎপাদনের প্রধান উপকরণ, সেটা কিন্তু মূলত প্রত্যক্ষ কাঁচামাল। এখন এমন কিছু পণ্য আছে, এমন কিছু কাঁচামাল আছে যে কাঁচামাল ছাড়াও কিন্তু উৎপাদন সম্ভব। অর্থাৎ কি, যে পণ্যকে পরবর্তীতে একটু আকর্ষণীয় করার জন্য, একটু ডিফারেন্ট করার জন্য, একটু লুক্রেটিভ করার জন্য কিছু কাঁচামাল ব্যবহার হয়, যেগুলোকে মূলত কিন্তু পরোক্ষ কাঁচামাল বলা হয়। তো এই পরোক্ষ কাঁচামালগুলো কিন্তু পরবর্তীতে আমাদের প্রত্যক্ষ কাঁচামালের মধ্যে আসে না, সেগুলো চলে আসে কিন্তু কারখানা উপরি ব্যয়ের ভেতরে। এরপরে যদি আমরা দেখি, তাহলে প্রত্যক্ষ শ্রম, অর্থাৎ যে লোকের শ্রম ছাড়া বা যে মানুষের শ্রম ছাড়া বা যে ব্যক্তির শ্রম ছাড়া বা যে শ্রম ছাড়া কোনোভাবেই উৎপাদন সম্ভব নয়, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ শ্রম। এরপরে প্রত্যক্ষ খরচ, এই প্রত্যক্ষ কাঁচামাল বা প্রত্যক্ষ শ্রম ছাড়াও কিন্তু কিছু প্রত্যক্ষ খরচ থাকে। যেমন আমরা যদি বলি এরকম, সেটি হচ্ছে যে ক্রয় পরিবহন, অর্থাৎ কাঁচামাল ক্রয় করতে গেলে আমাদের পরিবহন খরচ হবে, ক্রয় পরিবহন যেটাকে আমরা বলে থাকি, এটি কিন্তু হচ্ছে প্রত্যক্ষ খরচের মধ্যে আসবে। এরপরে যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ বলতে কি, যে এই প্রত্যক্ষ খরচগুলো ছাড়া, অর্থাৎ এই তিনটি খরচ ছাড়াও আরো কিছু খরচ সংগঠিত হয় উৎপাদনের সময়, যেগুলোকে এই পরোক্ষ খরচ বলা হয়। তার ভিতরে একটা মনে করা হচ্ছে যে কারখানা উপরি ব্যয়, অর্থাৎ কারখানা সংশ্লিষ্ট যে সকল খরচ, সেগুলোকে আমরা এই পরোক্ষ খরচের মধ্যে বিবেচনা করি যে, এবং কারখানা উপরি ব্যয় বলে থাকি। এরপরে আসি আমরা অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, ঠিক আছে? অর্থাৎ যে শুধু উৎপাদন করলাম, কাজ শেষ, এমনটি কিন্তু নয়। উৎপাদনকৃত পণ্য কিন্তু আমাদের, বা উৎপাদন এই যে কাজ হচ্ছে, এটাকে কিন্তু আমাদের মনিটর করতে হবে, লুক আপ করতে হবে, দেখতে হবে। তো এই জন্য আমাদের একটা অফিস লাগবে। সেই অফিসের দেখা যাচ্ছে কিছু ম্যানেজার থাকবে, অফিসের ভাড়া থাকতে পারে, অফিসের বিদ্যুৎ বিল থাকতে, তো অফিস সংক্রান্ত যে সকল খরচ, সেগুলোকে আমরা বলছি যে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। এরপরে বলছি কি বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়, অর্থাৎ কি উৎপাদনকৃত পণ্য পরবর্তীতে যদি আমরা বিক্রয় করতে চাই, সেক্ষেত্রে বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর বেতন,
অর্থাৎ বিক্রয় রিলেটেড যে সকল খরচ সেগুলোকে আমরা বলছি বিক্রয় ও বিতরণ ব্যয়। তাহলে এই ছিল হচ্ছে উৎপাদন ব্যয়ের একটি সংক্ষিপ্ত একটা উপস্থাপন। এরপরে আমরা কথা বলবো আজকে সেটি হচ্ছে যে মজুদ পণ্য নিয়ে। মজুদ পণ্য, তাহলে এই অধ্যায়ে মজুদ পণ্য একটি খুবই গুরুত্বপূর্ণ টার্ম, এটি তোমাদের মাথায় নিতে হবে এবং অঙ্ক ভালো বোঝার জন্য, অঙ্ক করতে পারার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো মজুদ পণ্য বলতে আমরা নরমালি যেটি বুঝি বা বুঝে থাকি সেটি হচ্ছে যে অবিক্রিত পণ্য, অর্থাৎ যেটি বছর শেষে যে পরিমাণ পণ্য আমাদের অবিক্রিত আছে সেটিকে আমরা মজুদ বলে থাকি বা সমাপনী মজুদ তোমরা জানো যে বলে থাকি। এটি আবার পরবর্তীতে গিয়ে প্রারম্ভিক মজুদ হয়ে যায়। তাহলে সহজ কথা, মজুদ পণ্য বলতে যেটি আমরা বলছি সেটি হচ্ছে যে বছর শেষে যে পরিমাণ মজুদ মাল, যে পরিমাণ মাল বা যে পরিমাণ পণ্য বা যে পরিমাণ প্রস্তুত পণ্য অবিক্রিত অবস্থায় আমাদের কাছে রয়ে গেছে তাকে আমরা বলছি মজুদ পণ্য। এই অধ্যায়ে এই মজুদ পণ্য মূলত তিন ধরনের মনে রাখবো আমরা, সেটা অনেক সব কাঁচা মালের মজুদ, ওকে, কাঁচা মালের মজুদ থাকতে পারে, কাঁচা মালের মজুদ থাকতে পারে এবং এই মজুদ দুই প্রকার, একটি হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল মজুদ আর একটা হচ্ছে সমাপনী মজুদ। ঠিক আছে, তাহলে আমরা দেখব কি যে কাঁচামাল যদি বছরের শুরুতেই বা যখন আমরা উৎপাদন শুরু করছি তখন যে পরিমাণ কাঁচামাল আমাদের হাতে ছিল আগে থেকেই বা পূর্ব বছরের থেকে আমরা পেয়েছি এই বছর, সেটিকে আমরা প্রারম্ভিক কাঁচামাল বলবো এবং প্রারম্ভিক মজুদ। এবং এই বছর শেষে বা যে বছরে আমরা উৎপাদন করছি সেই বছরে উৎপাদন কাজ বছর শেষ হয়ে যাওয়ার পরে যে পরিমাণ কাঁচামাল আমাদের হাতে থেকে যাবে অব্যবহৃত অবস্থায় সেটিকে আমরা বলছি সমাপনী মজুদ কাঁচামালের। এরপরে যদি দেখি আমরা তাহলে দেখবো আমরা চলতি মালের মজুদ বা চলতি কার্যের মজুদ। চলতি কার্যের মজুদ, ঠিক আছে, চলতি কার্য কি সেটি একটু যদি আমরা ব্রিফ করি। চলতি কার্য কি? সেটি হচ্ছে যে চলতি কার্য মানে অসম্পূর্ণ পণ্য, এটিকে আমরা চলতি কার্যকে আমরা অসম্পূর্ণ পণ্য বলি, অর্ধসমাপ্ত পণ্য বলি, আধা প্রস্তুত পণ্য বলি। ঠিক আছে, তার মানে চলতি কার্য হচ্ছে যে এরকম, সেটি হচ্ছে যে বিক্রয়ের জন্য রেডি হয়নি, তৈরি হয়নি, কমপ্লিট হয়নি, সেটিকে আমরা বলছি কি যে চলতি কার্য। ওকে, তো চলতি কার্যেরও কিন্তু প্রারম্ভিক মজুদ থাকতে পারে এবং সমাপনী মজুদ থাকতে পারে। ঠিক আছে, এবং সমাপনী মজুদ থাকতে পারে। তাহলে আমরা কি দেখছি যে চলতি কার্য যেটি আমরা বলছি, অর্থাৎ যেটি এখনো বিক্রয়ের জন্য রেডি হয়নি, প্রস্তুত হয়নি, এমন পণ্যকে আমরা চলতি কার্য বলছি। এবং এর আরো নাম কি বললাম? অসমাপ্ত পণ্য, অর্ধ প্রস্তুত পণ্য, আধা প্রস্তুত পণ্য, আংশিক প্রস্তুত পণ্য, এগুলো সবই কিন্তু চলতি কার্য। তাহলে এটার প্রারম্ভিক মজুদ অর্থাৎ শুরুতেই যে পরিমাণ চলতি কার্য আমাদের হাতে থাকবে, যে কতগুলো একক বা যে কতগুলো কেজি বা যে পরিমাণ আমাদের হাতে থাকবে সেটিকে আমরা বলছি প্রারম্ভিক মজুদ। এবং বছর শেষে অর্থাৎ উৎপাদন কাজ যখন আমাদের হিসাবকাল শেষ হয়ে যাচ্ছে তো সেই সময় যে পরিমাণ চলতি কার্য আমাদের হাতে রয়ে গেছে ইনকমপ্লিট হিসেবে, সেগুলোকে আমরা বলছি সমাপনী মজুদ। এরপরে আসছি আমরা, সেটা হচ্ছে তৈরি পণ্য। তৈরি পণ্য, তৈরি পণ্যের মজুদ। ওকে, তৈরি পণ্য মজুদ। তৈরি পণ্যের আরো কিছু নাম রয়েছে, যেমন হচ্ছে প্রস্তুত পণ্য, উৎপাদিত পণ্য, এগুলো হচ্ছে একই জিনিস, তৈরি পণ্য। তো তৈরি পণ্য মানে কি? অর্থাৎ হচ্ছে যে পণ্যটা আমাদের রেডি হয়ে গেছে, অর্থাৎ এই প্রথমেই যেটি বলেছি আমরা যে সমাপনী মজুদ বলতে বা মজুদ পণ্য বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে যে অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য কোনটি? যেটি বিক্রয়ের জন্য রেডি কিন্তু বিক্রয় হয়নি, আমাদের কাছে থেকে গেছে। তাহলে ঠিক তৈরি পণ্য সেটা, অর্থাৎ কি যে পণ্য বিক্রয়ের জন্য রেডি, প্রস্তুত হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু বিক্রি হয়নি, তাহলে রেডি পণ্য, উৎপাদিত পণ্য, সেটাকে আমরা বলছি তৈরি পণ্য। এরও প্রারম্ভিক মজুদ থাকতে পারে, এরও সমাপনী মজুদ থাকতে পারে। ঠিক আছে, সমাপনী মজুদ। তাহলে আমরা দেখলাম যে এই অধ্যায়ে মজুদ পণ্যকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে কাঁচামালের মজুদ থাকতে পারে প্রারম্ভিক এবং সমাপনী, চলতি কার্যের মজুদ থাকতে পারে প্রারম্ভিক এবং সমাপনী, এবং তৈরি পণ্যের মজুদ অর্থাৎ উৎপাদিত পণ্যের মজুদ অথবা প্রস্তুত পণ্যের মজুদ থাকতে পারে প্রারম্ভিক এবং সমাপনী মজুদ। এটি আমাদের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে
যদি আমরা দেখি এখানে আমাদের প্রথমেই বলেছি যে এই উৎপাদন ব্যয় হিসাব এর উদ্দেশ্যটা কি। এর মুখ্য উদ্দেশ্য ছিল যে ব্যয় নির্ণয় বা ব্যয় নির্ধারণ, আর একটা হচ্ছে যে ব্যয় নিয়ন্ত্রণ। তো এখন এই একটি উৎপাদন ব্যয় হিসাব অর্থাৎ একটা হিসাব অর্থাৎ একটা বিবরণ, তো একটি বিবরণী তৈরি করতে হয়। এই অধ্যায়ে তোমাদের পরীক্ষায় তৈরি করতে হবে, যেটাকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী বলি, যেটাকে আমরা উৎপাদন ব্যয় হিসাবও অনেক সময় বলে থাকি। এই উৎপাদন ব্যয় বিবরণী এটি একটি ধারাবাহিক ছক, এটি তোমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো আমি তোমাদের এই ছকটি তুলে করে দিচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে রাখো। তাহলে আমরা যদি ছকটি দেখি, ওকে, এটি খুবই সহজ, এটি মুখস্থ রাখা খুবই সহজ, তোমরা এটি মুখস্থ রাখবে। সেটি যেটা উৎপাদন ব্যয় বিবরণীর ছক, উৎপাদন ব্যয় বিবরণী, ঠিক আছে। এখানে আমরা বিবরণ টাকা টাকা লিখে রাখি, এটা মূলত এমনি ছক, অঙ্ক নয়। তো এখানে প্রথমেই থাকে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল লেখা হয়, তার সাথে আমরা যোগ করে থাকি কাঁচামাল ক্রয়, ওকে। এখান থেকে আমরা বিয়োগ করি হচ্ছে, বাদ দিয়ে হচ্ছে সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল আমরা বাদ দিয়ে থাকি। সমাপনী কাঁচামাল যদি আমরা বাদ দেই তাহলে আমরা যেটি পাই তাকে বলা হয়, সেটি হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ঠিক আছে। এর সাথে আমরা যোগ করি হচ্ছে যোগ প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি অথবা প্রত্যক্ষ শ্রম, ঠিক আছে। প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম বা অন্যান্য যত প্রত্যক্ষ খরচ থাকবে সবগুলো এখানে যোগ হবে। যোগ হলে আমরা যেটি পাবো সেটিকে আমরা বলি হচ্ছে মুখ্য ব্যয় বলে থাকি আমরা, ঠিক আছে, মুখ্য ব্যয়, ওকে। এর সাথে আমরা যোগ করি যোগ কারখানা উপরি ব্যয়, ঠিক আছে। কারখানা উপরি ব্যয় আমরা যদি যোগ করি তাহলে আমরা যেটা পাই এটার নাম হচ্ছে কারখানা ব্যয়, ওকে। তাহলে কি দেখছি আমরা, তাহলে আমরা যোগ করলাম কি, যে প্রারম্ভিক কাঁচামাল, তার সাথে যোগ যদি করি কাঁচামাল ক্রয়, সেখান থেকে যদি বাদ দিই সমাপনী কাঁচামাল, তাহলে আমরা পেয়ে যাই ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তার সাথে যদি আমরা যোগ করি প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম, তাহলে আমরা পেয়ে যাই মুখ্য ব্যয়। তার সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে কারখানা ব্যয়। অনেক সময় এই কারখানা ব্যয়কে বলা হয় কারখানার উৎপাদন ব্যয়, ওকে। তো তার সাথে যদি আমরা এই কারখানা ব্যয়ের সাথে যদি আমরা যোগ করি এই কারখানা ব্যয়ের সাথে যদি আমরা যোগ করি যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুরি, চলতি কার্যের প্রারম্ভিক মজুরি, ঠিক আছে। চলতি কার্যের প্রারম্ভিক মজুরি যদি আমরা যোগ করি এবং বাদ দেই চলতি কার্যের সমাপনী মজুরি, চলতি কার্যের সমাপনী মজুরি যদি আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, ঠিক আছে। কি পাই আমরা, তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, ঠিক আছে। এবার খেয়াল করি আমরা এদিকে, তোমরা একটু দেখো ভালো করে, তাহলে মুখস্থ হয়ে যাবে। দেখে দেখে খাতায় তুললেই তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। এর সাথে আমরা যোগ করি যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুরি, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুরি অর্থাৎ প্রস্তুত পণ্যের প্রারম্ভিক মজুরি যেটি, সেটি হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুরি। সেখান থেকে বাদ দেই তৈরি পণ্যের সমাপনী মজুরি, তৈরি পণ্যের
সমাপনী মজুদ। এটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, ঠিক আছে। এর সাথে যদি আমরা যোগ করি যোগ অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ। ঠিক আছে, এর সাথে যদি আমরা অফিস ও প্রশাসনিক খরচ যোগ করি এবং যোগ করি বিক্রয় ও বিতরণ খরচ, বিতরণ খরচ, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে যোগ যদি করলাম তাহলে পেয়ে গেলাম হচ্ছে যেটা পাবো তার নাম হচ্ছে মোট ব্যয়। ওকে, তার নাম কি? মোট ব্যয়। ঠিক আছে, এর সাথে যদি আমরা যোগ করি যোগ মুনাফা। ওকে, যোগ যদি আমরা করি মুনাফা। ঠিক আছে, মোট ব্যয়ের সাথে তো আমরা মুনাফা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, মূলত উৎপাদন ব্যয় বিবরণী এটি, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল থেকে শুরু করে একদম বিক্রয় মূল্য পর্যন্ত নির্ণয় করা, এটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর একটি ছক। এর সাথে বিস্তারিত আরো কিছু সংযুক্ত হতে পারে। অনেক সময় এই যে আমরা এখানে লিখেছি অফিসের প্রশাসনিক খরচ, তো এইভাবে না থেকে সরাসরি না থেকে দেখা যাচ্ছে অফিসের কোনো খরচ বলে দিল। এই যে বিক্রয় ও বিতরণ খরচ আমরা এখানে লিখেছি, তো বিক্রয় এভাবে করে সরাসরি না বলা থাকলে দেখা যাচ্ছে বিজ্ঞাপন থাকলো, বিক্রয় পরিবহন থাকলে এরকম খরচ থাকতে পারে, যেগুলো আমরা বিক্রয় বিতরণ খরচের ভিতরে অন্তর্ভুক্ত করব। যখন আমরা অঙ্ক করাবো তখন এগুলো আগামী দিনে আরো ভিডিও দেখাবো। তো আমাদের অঙ্ক করতে গেলে আরো কিছু আমাদের সূত্র বা ফর্মুলার প্রয়োজন পড়ে, কিছু কিছু তথ্য আরো বের করতে হয়। যেমন আমাদের মাঝে মাঝে বের করতে হয় এই যে তৈরি পণ্যের যে সমাপনী মজুদ, অনেক সময় তার মূল্য দেয়া থাকে না, একক দেয়া থাকে। এছাড়া মাঝে মাঝে আমাদের চলতি সালে উৎপাদন একক বের করতে হয়। তো সেগুলো আমি একটু তোমাদের লিখে দিচ্ছি যাতে আগামী দিন আমি অঙ্ক করাতে পারি, তোমরা একটু করাতে পারি, তোমরা তুলে নাও। তাহলে দেখো চলতি সালে উৎপাদন একক কেমন করে আমরা বের করবো সহজে। এটা চলতি সালে উৎপাদন একক, চলতি সালে উৎপাদন একক সমান, এটা আমরা সহজে বের করতে পারি, সেটি হচ্ছে সমাপনী তৈরি পণ্যের একক, সমাপনী তৈরি পণ্যের একক যোগ বিক্রয় একক, বিক্রয় একক মাইনাস প্রারম্ভিক তৈরি পণ্যের একক। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে সহজেই আমরা এই চলতি সালে উৎপাদন এককটা বের করতে পারি। এই চলতি সালে উৎপাদন একক আমাদের কি প্রয়োজন পড়ে, আমাদের কেন? অনেক সময় আমরা দেখবো যে অঙ্কের মধ্যে এই তৈরি পণ্যের সমাপনী একক দেয়া আছে কিন্তু টাকা দেয়া নেই, তখন আমরা বের করতে হবে আমাদের এই চলতি সালে উৎপাদন এককটা প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা কেমন করে বের করবো দেখো, যদি না দেয়া থাকে সেটি হচ্ছে কি তাহলে সমাপনী তৈরি পণ্যের মজুদ মূল্য বা পণ্যের মূল্য সমান আমরা সূত্র লিখব উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন একক। ওকে, উৎপাদন একক গুণন সমাপনী একক, সমাপনী একক। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে কি করতে পারি, আমরা এই সমাপনী তৈরি পণ্যের মজুদ মূল্য নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আর একটি তোমাদের সূত্র লিখে দিয়ে আজকের মতো ক্লাস শেষ করব, সেটি হচ্ছে অনেক সময় আমাদের রূপান্তর ব্যয় বের করতে হয়, রূপান্তর ব্যয়। ওকে, রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয়। ঠিক আছে, রূপান্তর ব্যয় বলতে যেটি আমরা বলছি সেটি হচ্ছে যে কাঁচামাল থেকে একটা পণ্যকে একটি পণ্যে পরিণত করার জন্য কাঁচামালকে যে সকল ব্যয় হয় তাকে আমরা রূপান্তর ব্যয় বলে থাকি। তো তাহলে আমরা কি বলছি যে রূপান্তর ব্যয় কি, তাহলে রূপান্তর ব্যয় সমান হচ্ছে, মনে রাখবো আমরা যে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ খরচ আমরা বলতে পারি, প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়। মনে রাখতে তাহলে মনে থাকবে এটা, সেটা হচ্ছে কি রূপান্তর ব্যয় সমান কি প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়। তো শিক্ষার্থী বৃন্দ, আজকে তোমাদের সাথে আজকে আমার এই করোনার কারণে আজকে প্রথম ক্লাস, অনলাইন ক্লাস। তো সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাবে
যে ক্লাসটি আমি তোমাদের নিলাম আজকে শুধুমাত্র এর থিওরিটিক্যাল বা তত্ত্বীয় দিক বা ছক অঙ্ক করতে যেগুলো প্রয়োজন হবে আমাদের হ্যান্ডস সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, লিখে দিলাম। নেক্সট ক্লাসে একটি অঙ্ক বোর্ডে তুলে দিয়ে আমি তোমাদের করানোর চেষ্টা করব, সেখানে হয়তোবা ছকগুলো আরো ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকো আর বাসায় সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।